MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। গতকাল ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়ে গিয়েছে। একসঙ্গে 6.5 লক্ষের বেশি মানুষ এবং তার সঙ্গেও টেলিভিশনে, অনলাইনে অর্থাৎ ডিজিটালি, ইউটিউবে, ফেসবুকে, লাইভ স্ট্রিমিংয়ে তার সঙ্গে গলা মিলিয়েছেন কোটি কোটি মানুষ। গীতা শুধু পাঠ করলে হয় না, গীতার মানে মর্মার্থ সেটা বুঝতেও হয়। কিন্তু তার সঙ্গে দূর দূর পর্যন্ত ভারতের এই সমস্ত দলাদলি, রাজনীতি, রং, তার কি সম্পর্ক? আশা করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। যারা উদ্যোক্তা তারা বারবার করে বলেছিলেন যে আমরা নিজেরা আমন্ত্রণ জানিয়েছি, প্রতিবার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। ওনার মনে হলো যে গীতা পাঠের ময়দানে এলে নাকি বিজেপি মাইলেজ পেয়ে যাবে বা এটা বিজেপির অনুষ্ঠান। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অনুষ্ঠান বলতে কি বলতে চাইছেন। একজন বিজেপি নেতাকেও মঞ্চের ওপর দেখতে পাওয়া যায়নি। গীতা পাঠের অনুষ্ঠান থেকে গীতার 3টে খণ্ড ছাড়া, অধ্যায় ছাড়া কেউ বলেননি যে সামনের আসন্ন বিধানসভা নির্বাচনে তমুক নেতাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয় করুন। তাহলে বিজেপি অনুষ্ঠান কি করে হলো? তাহলে কি মাননীয় বলছেন যে গীতা পাঠ মানে বিজেপি? আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন তারপর সত্যি সত্যি অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, নিঃসন্দেহে। কারণ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, ভারতের মাটিতে দাঁড়িয়ে একজন বারবার করে নির্দিষ্ট একটা ধর্মকে তোপ দাগবে, তাকে কাঠগড়ায় তুলবেন শুধুমাত্র ভোট পেয়েছেন বলে, রাজ্যে গদিতে আছেন বলে, এটা বারবার মেনে নেওয়া যায় না। সোজাসুজি বেশ কিছু প্রশ্ন রাখবো আজকে, XYZ নয়, সরাসরি ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি জানি তিনি এই শো দেখছেন। এই শো থেকেই তার জন্য বাছা বাছা কয়েকটা প্রশ্ন আমি রেখেছি। তিনি উত্তর দিন না দিন, অন্য সময় প্রেস কনফারেন্সে দিন, আমি অপেক্ষা করবো মাননীয়া। কিন্তু এই প্রশ্নগুলো আপনাকে আজকে করতেই হবে। আজকে সোজাসুজি স্বর্ণালীতে নজর রাখুন মাননীয়ার প্রশ্নের দিকে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে আমরা রাজনৈতিক রঙে দেখেছিলাম, রাজনৈতিক ধ্বজা উড়িয়ে দেখেছিলাম। আজ সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে সেজে উঠেছে শুধুমাত্র গেরুয়া রঙে। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। উনি নিজে হিন্দু বিরোধী, গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন। উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন। আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। যদিও এটাকে কেন্দ্র করেও কেউ কেউ রাজনীতির অ্যাডভান্টেজ নিতে চাইছে, আসলে শিকড়ে ফেরাটা অনেক বেশি জরুরি ছিল নির্বাচন, ভোট, রাজনীতির ঊর্ধ্বে উঠে। যেটা থেকে শুরু করবো আজকে, গতকাল
5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট আমরা দেখিয়েছি। সেই অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল, অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের লোকজন, সাধারণ মানুষ, আপামর সাধারণ হিন্দু বাঙালি, শুধুমাত্র হিন্দু বললে হয়তো ভুল হবে, অন্যান্য যারা ধর্মের মানুষজন তাদেরকেও বলা হয়েছিল, যারা গীতাতে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। গীতা যে সময় গীতার বাণী লেখা হয়েছিল, বা যে সময় যে বাণীগুলোকে গীতার বাণী বলে পড়ে সেগুলোকে গ্রন্থে সামিল করা হয়, যে শ্লোকগুলোকে, সেই সময় মহাভারতের সময় তখন তো আর এত ভাগ বাটোয়ারা ছিল না। সনাতন, যা আদি সত্য সনাতন, সেটাই ছিল এই দেশে, ভারতে। অতএব প্রত্যেককে স্বাগত জানানো ছিল, এবং সেই অনুযায়ী অনেকে এসেও ছিলেন, ভিন্ন ধর্মের মানুষজন উপস্থিত ছিলেন। তার মধ্যে একটা বড় অংশ মনে করেন যে গীতা তাদেরও একটা রুট, তাদেরও একটা শিকড়। যে সময় থেকে মুসলিম ইনভেশন হয়েছে দেশে, তার অনেক অনেক আগে থেকে গীতা এমন একটা সত্য সনাতন আদি, যার উপর ভরসা রাখা যায়, রাখা উচিত, মেনে চলা উচিত, গীতা পাঠ করা উচিত। গীতা আমাদের আদর্শ, আমাদের ব্যক্তিত্ব, আমাদের মূল্যবোধ, ন্যায় নীতি, সেগুলো তৈরি করতে মুখ্য ভূমিকা পালন করে। তাই শুধুমাত্র পাঠ নয়, তার সঙ্গে মানে বোঝা, অভ্যেস, চর্চা। আমরা দেখলাম বেশ কিছু বিজেপি নেতাও সেখানে উপস্থিত হয়েছিলেন। এমন বলবো না যে সমস্ত বিজেপি নেতা চলে গিয়েছেন, কিন্তু বেশ কয়েকজনকে সেখানে দেখতে পাওয়া গেল। কিন্তু তাদেরকে কোথায় দেখতে পাওয়া গেল? মঞ্চের ওপরে তারা বক্তব্য রাখলেন, তারা স্লোগান দিলেন না, তাদেরকে আমরা দেখতে পেয়েছি দর্শক আসনে। বছরভর যারা মঞ্চের ওপরে দাপিয়ে বক্তব্য রাখেন, সে বক্তব্য আপনার ভালো লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু তারা রাজনীতি করেন, তারা রাজনীতির লোক, তারা রাজনীতির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ খুব ভালো বোঝেন। তারা কোনো ময়দানে গেলে তারা মঞ্চের ওপরে সেই সমস্ত ভাষণ দেন। কিন্তু তাদেরকে আমরা কোথায় দেখলাম? আমি সেই ভিজুয়ালটা চালাতে বলবো আমার টিমকে। তাদেরকে আমরা দেখলাম দর্শক আসনে। কে নেই তার মধ্যে? বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রুদ্রনীল ঘোষ, দিলীপ ঘোষ, ওই যে বললাম বেশ কয়েকজন। এছাড়া আরো অনেক বিজেপি নেত্রী, তাদেরকেও দেখতে পাওয়া গেছে। কেউ শাঁখ নিয়ে এসছেন, শঙ্খ বাজিয়েছেন, কেউ গীতা হাতে করে বসে আছেন। গীতা পাঠ হওয়ার সময় যখন 3টে খণ্ড, 3টে অধ্যায় পাঠ হয়, তারা একসঙ্গে পাঠ করা শুরু করলেন। এর মধ্যে লোকজন বলতে শুরু করেছেন, আরে বই দেখে দেখে বলছে কেন, দেখে দেখে বলছে কেন? যারা এই ধরনের জিনিসপত্র বলছেন, লিখছেন সোশ্যাল মিডিয়া, তাদেরকে বলবো যে আপনারা না দেখে বলুন তো, একটা গোটা অধ্যায় শ্লোক মুখস্থ বলুন তো। তারপর আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছে গেলেন, রাজ্যপাল তিনিও পৌঁছে গেলেন। রাজ্যপালকেও সেইভাবে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। আর শুভেন্দু অধিকারী, আমি স্পেশালি ট্রিট করিয়ে শুভেন্দু অধিকারীর ছবিটা আমার টিমকে বলবো চালাতে। শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন? শুভেন্দু অধিকারী মাটিতে বসেছিলেন। আরে এই ভিজুয়ালগুলোই তো দরকার আজকের দিনে। যারা বলছেন যেখানে রাজনীতি হয়েছে তাদের জন্য তো এই ভিজুয়ালগুলোই দরকার। আমি টিমকে বলবো অবিলম্বে ভিজুয়ালগুলো দেখাতে। সারাদিন প্রচুর দেখিয়েছি আমরা গতকাল থেকে। বিজেপির অনেক নেতারা, তাবড় তাবড় নেতা, এমনকি যারা পশ্চিমবঙ্গের বিজেপি এই প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছেন, রাজ্যের প্রধান বিরোধী দলনেতা, তিনি কোথায় বসে আছেন? মাটিতে। মাটিতে বাবু হয়ে বসেছেন, সেখানে বসে তিনি গীতা পাঠ করেছেন। তাদের কারোর এন্ট্রি ছিল না মঞ্চের ওপর, তাদের কারোর এন্ট্রি ছিল না মঞ্চে। এবং শুধুমাত্র মঞ্চের ওপর এন্ট্রি শুধু নয়, তার সঙ্গে তারা কেউ মঞ্চে উঠে কোনো বক্তব্য রাখেননি। তাহলে গীতা পাঠ অনুষ্ঠানটা বিজেপির অনুষ্ঠান কি করে হয়ে গেল মাননীয়া? বরঞ্চ অন্য অনেক ধর্মের অনুষ্ঠানে আমি দেখেছি যে আপনি মঞ্চের উপর উঠে গিয়ে বক্তব্য রাখছেন। তাহলে কি আমি ধরে নেব যে রেড রোডে যে অনুষ্ঠান হয় ঘটা করে, সে অনুষ্ঠানটা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান? বলুন না। গীতা পাঠ ব্রিগেডে গীতা পাঠ যদি বিজেপির হয়, তাহলে কি আমি ধরে নেব বছরে অন্যান্য সময় অন্য ধর্মের যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলোকে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান? সেখানে আপনি যান কি করে? কখনো তাদের মতো সাজ পোশাক করে সময় মেপে সেই সময় পৌঁছে যান কি করে? মঞ্চের উপর উঠে তাদের হয়ে ভাষণ রাখেন কিভাবে? তাদের কথা বলেন কি করে?
তাদের যা ধর্মীয় গ্রন্থ পুস্তক সেই অনুযায়ী ভাষণ আপনার কি করে বদলে যায়, সেগুলো আপনার ভাষণে কি করে চলে আসে? চণ্ডী পাঠ করার সময় তো আপনার 19-20 হয়ে যায়, এদিক ওদিক ভুল হয়ে যায়। সরস্বতী মন্ত্র উচ্চারণ করার সময় তো আপনার ভুল হয়ে যায়। তাহলে সেই মঞ্চগুলো কিসের মঞ্চ থাকে? সেই মঞ্চগুলো কি তৃণমূলের মঞ্চ থাকে? গীতা পাঠের মঞ্চটা কি করে রাজনীতির মঞ্চ হয়ে গেল? আমি কেন বলছি এই কথাগুলো? খুব ভালো করে ভিজুয়ালগুলো দেখাবো। আমি আমার টিমকে বলবো দুটো ভিজুয়াল রেডি রাখতে। এক, গীতা পাঠের অনুষ্ঠানে রাজ্য বিজেপি নেতৃত্ব কোথায় বসে গীতা পাঠ করেছেন। আর দুই, অন্য ধর্মের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের উপর কিভাবে দাপিয়ে বেড়ান, এবং শুধুমাত্র স্টেজের উপরে দাপিয়ে বেড়ান, বক্তব্য রাখেন তা নয়। ওনার একটা অভ্যেস আছে, উনি যখন বক্তব্য রাখেন উনি পাইচারি করেন। স্টেজের এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা, খানিকটা আমি যেমন পাইচারি করছি এখন স্টুডিওতে, কিন্তু সেই সময়তে তিনি মাথার উপর কাপড় চাপিয়ে নেন। মাফ করবেন মাননীয়া, এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এই জন্য কারণ আপনি আজকে বলেছেন যে এটা বিজেপির অনুষ্ঠান, ইম্পার্শিয়াল হলে আপনি নাকি আসতেন। গীতা পাঠে আসার জন্যও আপনার মনে হচ্ছে সেখানে পার্শিয়ালিটি হচ্ছে। আপনি আসেননি কেন? আপনার ইন্ডি জোটের শরিক সিপিএম সেও আসেনি, কংগ্রেস সেও আসেনি। আমি বারবার করে বলি ইন্ডি ইন্ডি ভাই ভাই, অদ্ভুত সৌভ্রাতৃত্ব। তৃণমূল কংগ্রেস যাবে না গীতা পাঠে, আমরাও যাব না গীতা পাঠে। অথচ এদেরকে প্রশ্ন করুন, এরা বলবে বাড়িতে আমরা গীতা পাঠ করি, ব্রিগেডে এসে কেন করব? তাহলে বাড়িতে আপনারা রাজনীতি করেন, ব্রিগেডে কেন রাজনীতি করতে আসেন? পাড়ার পার্টি অফিসে বসে লাল ঝান্ডা লাগিয়ে এক কাপ চা খেয়ে রাজনীতি করুন না, ব্রিগেডে কেন আসেন? যে কোনো রকমের হিন্দু ধর্মের সেলিব্রেশন হলে, সনাতন ধর্মের সেলিব্রেশন উৎসব হলে এদের নানা রকমের ফর্দ ফিরিস্তি চলে আসে সামনে। তাহলে এরপর থেকে এরাই একসময় বলবে যে দুর্গাপুজোটাও বাড়িতে সেরে নাও না ভাই, বাইরে প্যান্ডেল খাটানোর কি দরকার রয়েছে? কিন্তু এদের এই সোকল্ড ইন্ডি জোট, ভাই ভাই ইন্ডি জোট, তাদের কথা অনুযায়ী আমরা পশ্চিমবঙ্গের মানুষজন চলতে বাধ্য নই। তাই গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে, সাকসেসফুলি হয়েছে। 5.5 লাখের কথা ছিল একসঙ্গে পাঠ হবে, সেখানে হিসেব বলছে 6.5 লাখও ক্রস করে গেছে। কেন এতগুলো কথা বললাম? কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের রিপোর্টার ঐন্দ্রিলা তিনি প্রশ্ন করেছিলেন যে আপনার আমন্ত্রণ ছিল গতকাল, আপনি গীতা পাঠের অনুষ্ঠানে এলেন না মাননীয়া কেন? তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে সেটা আপনাদের শোনাবো এবার। তাহলে বুঝতে পারবেন যে কেন এতগুলো কথা বলতে হচ্ছে আমাকে। উনি সরাসরি বলছেন যে গীতা পাঠের অনুষ্ঠানে উনি আসতে পারেননি। উনি কি করে আসবেন? কারণ এটা তো বিজেপির অনুষ্ঠান ছিল, তাই উনি আসতে পারেননি। সঙ্গে আর কি কি বলছেন শুনুন। আমার প্রশ্ন, গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হলে যেতাম, কিন্তু এই বিজেপির অনুষ্ঠানে যাব না। গীতা পাঠের অনুষ্ঠানকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে বিজেপির অনুষ্ঠান। তিনি বলছেন যে আমি এই শিক্ষা পাইনি, আমার বাড়িতে এই শিক্ষা দেওয়া হয়নি, আমার শিক্ষকরা এই শিক্ষা দেননি। যারা বাংলাকে অপমান করেন, যারা নেতাজিকে অপমান করেন, যারা গান্ধীজিকে অপমান করেন, তাদের অনুষ্ঠানে আমি যাব না। আমার বক্তব্য হচ্ছে যারা ওই মঞ্চে বসেছিলেন, যারা গীতা পাঠ করলেন, তারা কবে গান্ধীজিকে অপমান করেছেন আপনি দেখান, তারা কবে নেতাজিকে অপমান করেছেন আপনি দেখান, তারা কোথায় ওদের মঞ্চে বিজেপির কোন নেতাকে আমন্ত্রণ জানিয়ে মঞ্চে তুলেছেন আপনি দেখান। গীতা পাঠের মঞ্চ থেকে কে বিজেপির হয়ে একটাও কথা বলেছেন?
নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরকম একটা ঘটনা ঘটলে আপনি দেখান। আর আপনি বলছেন এরকম শিক্ষা আমরা পাইনি যারা নেতাজিকে অপমান করেছে। আরে নেতাজিকে অপমান করেছে বলে আপনি এই কথা বলছেন? নেতাজিকে অপমান করেছে কারা করেছে? কারা করেছে? নেতাজির নামে একটা ট্যাবলো হয়েছিল বলে আপনি পশ্চিমবঙ্গ থেকে ট্যাবলো পাঠাননি মাননীয়া, মনে পড়ছে? কারণ কেন্দ্রের বিজেপি সরকার নেতাজিকে সম্মান দিয়েছে বলে সেইটা সেদিনকে আপনার পছন্দ হয়নি। কোন বাঙালির কথা বলছেন যে বাঙালির পরিচয় শুরু হয় বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর থেকে? যে বাঙালির পরিচয় শুরু হয়, বর্ণ পরিচয় শুরু হয়েছে বিদ্যাসাগর থেকে, সেই বিদ্যাসাগরের মূর্তি কারা ভাঙলো আজ পর্যন্ত বার করতে পারেননি। বিজেপির নামে দোষ চাপিয়ে কি ভেবেছিলেন যে মোটামুটি ধামাচাপা দেওয়া যাবে? আজ পর্যন্ত কোথায় গেল সেই রিপোর্ট? কারা ভেঙেছিল বিদ্যাসাগরের মূর্তি? সামনে আনুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী, যিনি হাঁটতে হাঁটতে তার ঘামে ভেজা উত্তরীয় বিদ্যাসাগরের মূর্তির গলায় চাপিয়ে দেন, সেই শিক্ষা আপনি পেয়েছেন? এই শিক্ষা বাঙালি থেকে বাংলা মানুষ বাড়ির মেয়েদেরকে দিয়েছে? এই শিক্ষাটা আমরা নেব বলুন আপনার থেকে? রবীন্দ্রনাথের লেখার উপরে আপনি লেখা চালিয়ে দেন, কাঁচি চালিয়ে দেন, বলেন কিছু কিছু ওয়ার্ড একটু চেঞ্জ করে নেব আমরা, তাহলে কি আমরা এটাকেই ধরে নেব বাংলার শিক্ষা, বাঙালির শিক্ষা? বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিজেপি নেতৃত্বকে নাকানি চুবুনি খেতে হলো, এমনকি রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তুকে টপকে, পাঁচিল টপকে, তার টপকে গিয়ে শুধুমাত্র ছবি করতে হলো যে সেই দিন বঙ্কিমচন্দ্রের মূর্তির কি অবস্থা ছিল, কি ভয়াবহ দশা ছিল। সেই শিক্ষা পাবো আমরা, সেই শিক্ষা নিয়ে চলবো, সেই শিক্ষাগুলো আমাদের রাখতে হবে। গীতা পাঠকে আপনি কবে থেকে বিজেপির বানিয়ে দিলেন মাননীয়া? গীতা পাঠের অনুষ্ঠানকে আপনি বিজেপির রঙে রাঙিয়ে দিলেন। সবকিছুর মধ্যে বিজেপি দেখছেন, শুধুমাত্র অন্য সবকিছু ধর্ম, সেই ধর্মের মধ্যে আপনি কোনো কিছু পার্সিয়ালিটি দেখেন না, সেখানে আপনি চলে যান। আরে যে ভাঙড়, যে ফুরফুরা শরীফ হাত ঢেলে দুহাত ভরে ভোট দিয়েছে আইএসএফ কে, সেখানে পর্যন্ত আপনি গিয়েছেন সেখানকার অনুষ্ঠানে। তখন আপনার মনে হয়নি এটা ইম্পার্শিয়াল বা পার্শিয়াল? আমি জানি না যে আপনি কোন কিসের পার্শিয়ালিটির কথা বলছেন। শ্রী রামচন্দ্রকে নিয়ে স্লোগান দেওয়ার জন্য আপনি একসময় বলেছিলেন, তেরে গিয়েছিলেন, কটু কথা বলেছিলেন, পালাচ্ছিস কেন? আজকে না, বেশ কয়েক বছর আগের কথা। আমি সেটাও দেখাবো, তার সঙ্গে এটাও দেখাবো যে রাম মন্দির যখন হয়েছিল সেই সময়তে আপনার বিশাল রাগ হয়েছিল, আপনি বিশাল আপনার গোসা হয়েছিল, সেই বক্তব্য শোনাবো। আর তার সঙ্গে শোনাবো যে হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বিভিন্ন সময় কি বলেছেন। আজ হঠাৎ করে কেন মনে হচ্ছে গীতা পাঠের অনুষ্ঠানটা বিজেপির অনুষ্ঠান, সেটা এমনি এমনি নয়। কিন্তু আজ পশ্চিমবঙ্গের মানুষ, এই এত লাখ মানুষ যারা গীতা পাঠ করলেন একসঙ্গে ব্রিগেডের মঞ্চে, এবং আরো অনেক মানুষ, কোটি কোটি মানুষ যারা বাড়িতে বসে একসঙ্গে গীতা পাঠ করলেন, তারা আজকে জানতে চান আপনার থেকে যে তাহলে বিগত সময়ে আপনি যে কাজগুলো করেছেন, আপনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন এবং আপনি যে বক্তব্যগুলো রেখেছেন খোলা মঞ্চ থেকে, সেগুলো কাদের হয়ে, কোন ধর্মের হয়ে, কাদের হয়ে আপনি কথা বলছেন? সেগুলো ইম্পার্শিয়াল কথা? আপনার কথা সূত্র ধরে বলি, পরবর্তী 3টে বক্তব্য শোনাবো, আপনি আমাকে বলে দেবেন শুনে যে এগুলো কি আপনার ইম্পার্শিয়াল বক্তব্য ছিল। শুনুন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন,
ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে মঞ্চে উঠে শপথ নিতে হলো, আপনাকে আল্লাহর কসম নিতে হয়। ঈশ্বরের দিব্যি করে আপনি বলেন না, আপনি বলেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো ধর্মের মধ্যে ভাগাভাগি করি না। রাম মন্দির ইস্যুতে আপনি বলেছিলেন, আপনি মহাকুম্ভের সময় বলেছিলেন সেখানে অশান্তি হওয়ার জন্য সেটাকে মৃত্যুকুম্ভ বলেছিলেন। আপনি বলেছেন যে আমি অশান্তি চাই না, আমি রামকৃষ্ণদেবের ধর্ম মানি, বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু আমি গন্দা ধর্ম মানি না। হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছিলেন। আরো অনেক উদাহরণ রয়েছে। এগুলো কি পার্শিয়াল মন্তব্য বলে ধরে নেব নাকি ইম্পার্শিয়াল মন্তব্য? এগুলো আপনি কাদের হয়ে বলেছিলেন? সফট টার্গেট হিসেবে হিন্দুদের বারবার আঘাত করা, হয়তো বাংলাদেশ থেকে শিখেছেন। এই আঘাত করার অধিকারটাই আপনাকে কে দিয়েছে বারবার? এবং তারপর আপনি বলে দিলেন যে গীতা নাকি বিজেপির, গীতা পাঠের অনুষ্ঠান নাকি বিজেপির অনুষ্ঠান। আমি এই মুহূর্তে আজকে আলোচনা শুরু করবো খুব স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখে, যেগুলোর উত্তর আমি চাই। আমি জানি আপনি প্রতিদিন দেখেন সন্ধ্যে 7টার শো, প্রতিদিন আপনার কাছে এই শো এর ফিডব্যাক যায়, আপনি নিজেও দেখেন। এই 5টা প্রশ্নের উত্তর দেবেন প্লিজ। অনেক সময় অনেক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আপনি অন্যদিকে চলে যান। আশা করবো নেক্সট যখনই বক্তব্য রাখবেন এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে আপনার বক্তব্য শুরু করবেন। প্রথম বিষয়, গীতা পাঠকে রাজনৈতিক কর্মসূচি বললেন কি করে? আপনি বলছেন বিবেকানন্দ মানেন, রামকৃষ্ণদেব মানেন, রাম ও কৃষ্ণ, অথচ আপনি গীতাকে সম্মান দিতে পারছেন না। তা কি করে হয় মাননীয়া? গীতা পাঠকে কি করে পলিটিক্যাল কর্মসূচি বলে দিলেন? আপনার কাছে গীতা পাঠ মানে হচ্ছে রাজনীতি করা, এটা কি করে হয়? গীতা পাঠকে কি করে বললেন বিজেপির কর্মসূচি? 2 নম্বর প্রশ্ন, গীতা পাঠের অনুষ্ঠানে আপনি কোন পক্ষ দেখেছেন বলুন? কোন পক্ষকে দেখেছেন গীতা পাঠের মঞ্চে? গীতা পাঠের মঞ্চে কাকে দেখতে পেয়েছেন? কোন পলিটিশিয়ানকে দেখতে পেয়েছেন? কোন পলিটিশিয়ান গীতা পাঠের মঞ্চ থেকে বলেছে 26-এর নির্বাচনে আমাদের দলকে ভোট দাও, পদ্মফুলে ভোট দাও? বা গীতা পাঠের মঞ্চ থেকে আপনার সরকার সম্পর্কে, তৃণমূল কংগ্রেস সম্পর্কে একজনও কেউ মন্তব্য করেছেন, আপনার বিরোধিতা করেছেন? দেখান আমাকে। 3 নম্বর প্রশ্ন, আপনি বলছেন গীতা বিজেপির, তাহলে ধরে নেব এরপর আপনি বলবেন যে শ্রীকৃষ্ণ বিজেপির, শ্রীরামচন্দ্র বিজেপির, রামায়ণ বিজেপির, মহাভারত বিজেপির, এগুলো সব বিজেপির হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন মাননীয়া, গীতা যদি বিজেপি হয়, রামায়ণ যদি বিজেপির হয়, মহাভারত যদি বিজেপির হয়, শ্রীকৃষ্ণ যদি বিজেপির হয়, অর্জুন যদি বিজেপির হয়, শ্রীরামচন্দ্র যদি বিজেপির হয়, এবং তার সঙ্গে সঙ্গে এত বিজেপি যখন দেখছেন, তাহলে বলুন তো আমাকে এই কাবা, মক্কা, মদিনা এগুলো কাদের? এটা বলবেন না প্লিজ, তৃণমূল কংগ্রেসের। কাদের? আর লাস্ট প্রশ্ন, এবার সময় এসেছে আপনার একটু ঝেড়ে কাশার। আপনি বলুন আপনার আসলে আদর্শটা কি? হিন্দু ধর্মকে আপনি সহ্য করতে পারছেন না, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, রাম মন্দির হলে আপনার গোসা হয়, কিন্তু আপনার রাজ্যের অন্য কোনো প্রান্তে মসজিদ তৈরি হলে আপনি চুপ করে বসে থাকেন, পুলিশ গিয়ে প্রোটেকশন দেয়। আপনি আসলে কোন আদর্শের মাননীয়া? এটা ক্লিয়ার করে বলবেন। যার কাছে শ্রীকৃষ্ণ পর্যন্ত বিজেপির হয়ে যায়, মহাভারত বিজেপির হয়ে যায়, গীতা বিজেপির হয়ে যায়, তার আদর্শটা কি? আরো অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু জানি না আপনি আদৌ এই প্রশ্নগুলোর উত্তর দেবেন কিনা। আমার সঙ্গে এই মুহূর্তে যারা আছে তাদের সঙ্গে এক এক করে আলাপ করুন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন হিন্দু সাধু সঞ্জয় শাস্ত্রী মহারাজ, রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার তরফ থেকে অম্বিকানন্দ মহারাজ, রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য। আমি এক এক করে আসবো। আমি শুরু করবো শুরুতে আজকে সঞ্জয় শাস্ত্রী মহারাজকে দিয়ে। আপনারা এমন কি করলেন গীতা পাঠের মঞ্চে
যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে বিজেপির অনুষ্ঠানে আমি যাবো কি করে। ইম্পার্শিয়াল কোনো ইনভিটেশন হলে, ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ কোনো অনুষ্ঠান হলে, নিরপেক্ষ কোনো কর্মসূচি থাকলে উনি নিশ্চয়ই আসতেন। কিন্তু এই শিক্ষা উনি পাননি, না তো ওনার শিক্ষকদের থেকে, না তো পরিবার থেকে, যে উনি বিজেপির অনুষ্ঠানে উনি আসতে পারবেন না। উনি বলছেন, আমি গোটাটা একবার পড়ছিলাম, শুনছিলাম বারবার করে, এবং ওনার লেখাগুলো উনি যেগুলো বলেছেন সেগুলো বলছি। উনি বলছেন যে আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেননি, বাংলার মাটি আমাকে এই শিক্ষা দেননি, আমার শিক্ষকরা আমাকে এটা শেখাননি, যারা বাংলাকে অপমান করেছেন তাদের সঙ্গে আমি নেই, যারা বলছেন আমরা নেতাজিকে ঘৃণা করি, যারা বলছেন গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার খুব স্পেসিফিক প্রশ্ন মহারাজ, আপনাকে অপরাধ নেবেন না প্লিজ, আপনারা মঞ্চ থেকে কোথায় কোন জায়গাতে গান্ধীজিকে অপমান করেছেন, নেতাজিকে অপমান করেছেন এবং বাংলার মাটিকে অপমান করেছেন, এগুলো কখন কখন হয়েছে? মানে আমি হয়তো মিস করে গেছি। আমি ব্রিগেডে উপস্থিত ছিলাম, আপনার সঙ্গে দেখাও হয়েছিল, আমি পুরোটাই দেখেছি, সবাই লাইভ টেলিকাস্টে শুনেছে। মানে এমন কোন সেই অংশ ছিল যেটা আমার কান মিস করে গেল, আমি শুনতে পেলাম না? প্লিজ একটু বলবেন আমার দর্শকদেরকে, এমন কোন জায়গা ছিল যেখানে আপনারা ব্রিগেডের মঞ্চ থেকে আপনারা সাধু সন্তরা, গেরুয়া বসনধারীরা আপনারা নেতাজিকে অপমান করেছেন, গান্ধীজিকে অপমান করেছেন, বাংলার মাটিকে অপমান করেছেন, এরকম কোন জায়গাটা ছিল, কোন পার্টটা ছিল, আমি মিস করে গেছি, একটু বলবেন? এর উত্তরটা গীতা থেকেই দিই। গীতার কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুপক্ষের সেনা ব্যূহ যখন সজ্জিত হয়ে গেছে, সেখানে একটা চমৎকার জায়গা আছে, যখন যুদ্ধের জয়ঘোষ হচ্ছে, বলছে যে রণভেরি দামামা যখন বেজে গিয়েছে, তখন হৃদয়ানি ব্যাদারয়ত, সেই যে যুদ্ধের বাজনা, যুদ্ধের দামামা, সেই দামামা হৃদয় বিদারণ করছে কাদের? অপশক্তির, দুরাচারীদের, কৌরব পক্ষের। অতএব যাদের শ্রীমদ সাধু সন্তদের পাবন উপস্থিতি ক্রমে এত বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা দেখেছেন দার্জিলিং থেকে লামা সন্ন্যাসী, বৌদ্ধ ধর্মের সন্ন্যাসী, তিনি পর্যন্ত গীতা পাঠে অংশগ্রহণ করেছেন। পার্শিয়ালিটি, এখানে কোনো পার্শিয়ালিটি নেই, এখানে উন্মুক্ত দ্বার প্রত্যেককে। এবং বাংলার মহামহিম রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, তিনি পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এখানে কোথাও কোনো রাজনীতি নেই। কিছু ভিখারি সাধু সন্তরা, যার আহ্বায়ক সনাতন সংস্কৃতি সংসদ নাম করে যে ফোরাম সাধু সন্তদের, সেখান থেকে তারা আয়োজন করেছেন। স্বতঃস্ফূর্তভাবে বাংলার হাজার হাজার মানুষ, কালকে চোখে পড়ার মতো, বিশেষ করে যুব সম্প্রদায়ের মানুষ, যুবক ভাইয়েরা, কোনো প্রলোভন ছাড়া, কোনো সাধন ছাড়া, তাদেরকে কোথাও কোনো বাস দেওয়া হয়নি, গ্রামান্তর থেকে কোনো প্রলোভন ছাড়া কাতারে কাতারে মানুষ এসেছেন। বাগেশ্বর বাবা লাস্টে শেষে বন্ধ করে দিলেন, যা কন্ট্রোল করা যাচ্ছে না মানুষের ভিড়, যে মানুষ ব্যারিকেড ভেঙে না বেরিয়ে আসে, এরকম একটা অবস্থা। সেখানে বাগেশ্বর বাবা নিজেই বলছেন যে আমি বুঝতে পারছি যে আপনাদের উচ্ছ্বাস বা আপনাদের প্লাবন, জনপ্লাবন, সেটাকে ঠেকানো যাবে না। এখানে কোথাও কোনো পার্শিয়ালিটি নেই, এখানে কোনো রকম রাজনীতি নেই। আমরা সবাই আহ্বান দিয়েছিলাম রাজনৈতিক দলমত নির্বিশেষে দয়া করে শ্রীমদ্ ভাগবত গীতার এই পবিত্র শ্লোকগুলোর সাথে আজকের ঘাসফুল না পদ্মফুল, তুই না আমি, এই মতবাদকে জড়াবেন না। রাজনৈতিক মঞ্চ তার স্বতন্ত্র জায়গায়। হ্যাঁ, যারা নিজেদেরকে সনাতনী মনে করবে, আমরা বলেছিলাম সনাতনী হিন্দু মাত্র সবাইকে আহ্বান করি। যারা নিজেদেরকে সনাতনী মনে করেছেন তারা প্রত্যেকে এসেছেন, তারা আসুন, আগামীতেও তারা আসুন। এখানে কোনো রকম মতভেদ নেই, কোনো রকম দূরত্ব নেই। গীতা পাঠের অনুষ্ঠান, সমস্ত মঠাধীশরা, পূজ্য সন্তরা সবাই এসেছিলেন। আপনারা দেখেছেন বৌদ্ধ, এমনকি মঞ্চে কোনো বিজেপি নেতাকে তুলেছিলেন না, মঞ্চে কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি কোথাও ছিল না, মানে কোনো রাজনৈতিক দলেরই ছিল না। আপনাদের শুনুন, আপনাদের আমন্ত্রণ কি শুধুমাত্র বিজেপি, আপনাদের আমন্ত্রণ শুধুমাত্র কি বিজেপি নেতাদের কাছে গিয়েছিল, নাকি সমস্ত এই আমন্ত্রণ খোলা আমন্ত্রণ ছিল সবাইকে? আপনি সমস্ত জনপ্রতিনিধি এবং সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের দণ্ডমুণ্ডের কর্ত্রী, এমনকি রাজ্য মহামহিম রাজ্যপাল, প্রত্যেক যারা প্রশাসনিক পদে আছেন প্রত্যেককে আমরা সাদর আমন্ত্রণ দিয়েছিলাম যে আপনারা আসুন,
শ্রীমদ্ ভাগবত গীতার আদর্শ, বিশ্বজনীন আদর্শ। যোগেশ্বর ভগবান কৃষ্ণ হতাশ অর্জুনকে উপদেশ করছেন গীতায়। অতএব আপনারা আসুন, গীতার শাশ্বত মন্ত্রে আমরা আবার একটা নবজাগরণ, সমাজের অচলায়তনকে ভেঙে দিয়ে একটা নতুন সুন্দর সমাজ ব্যবস্থা গীতার আদর্শে নির্মিত হোক, এই আহ্বান আমরা রেখেছিলাম। বরঞ্চ আমরা দেখলাম যে কজন রাজনৈতিক নেতাকে দেখতে পেলাম, আমরা তাদেরকে দেখতে পেলাম তারা সামনে দর্শক আসনে বসে আছেন, আরো কয়েকজনকে দেখতে পেলাম যারা মাটিতে বসে রয়েছেন, মাটিতে বসে তারা গীতা পাঠ করেছেন গতকাল। আমি আসছি, অম্বিকানন্দ মহারাজ এখানে রয়েছেন, তার কাছে আমি আসবো। আমি জানি না, যিনি বলছেন যে এই শিক্ষা, আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওনাকে আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন ঐন্দ্রিলা তার নাম, তিনি বলেছিলেন যে আপনাকে গতকাল আপনার আমন্ত্রণ ছিল, আপনি সেখানে এলেন না কেন মাননীয়া? আমি আরেকবার ওনার উত্তরটা শোনাবো। উনি বলছেন যে আমি এই শিক্ষা পাইনি সেখানে যাওয়ার, ইম্পার্শিয়াল হলে আমি যেতাম। আমি জানি না যে দুর্গাপুজোর মঞ্চে, দুর্গাপুজোর উৎসব প্যান্ডেলে সেখানে পিতৃপক্ষে উদ্বোধন করার শিক্ষা, সেটা পশ্চিমবঙ্গের মানুষজন কোথা থেকে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে এটার ওনার দায় রয়েছে উত্তর দেওয়ার। আমি জানি না যে সেখানে সাময়িক গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে মাথায় হিজাবের মতো করে কাপড় পরে দুর্গাপুজোর প্যান্ডেলে উদ্বোধনে যাওয়ার শিক্ষা কেউ কোথা থেকে পেয়েছে। এবং বাকি যে সমস্ত অনুষ্ঠানে, অন্য ধর্মের অনুষ্ঠানে উনি প্রতি বছর পৌঁছে যান, অজস্র ওনার যাদেরকে উনি নিজের লোকজন বা কোটানকোট দুধেল গাই মনে করেন, তাদের সামনে উনি একদম অগ্নিগর্ভ ভাষণ দেন, তাদের ভাষায় কথা বলেন, মঞ্চের এপার ওপার করে হাঁটতে চলতে। সেইগুলো তাহলে ইম্পার্শিয়াল ছিল কি? সেগুলো তাদের কাদের অনুষ্ঠান ছিল? গীতা পাঠ যদি বিজেপির হয় তাহলে সেই অনুষ্ঠানগুলো কাদের অনুষ্ঠান থাকে মাননীয়া? তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান থাকে? আমি জানি না আপনি কি বলবেন, এর উত্তর কি দেবেন। আমি আরো একবার শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই প্রশ্নের উত্তরে, কেন উনি আসেননি গতকাল। উনি বলতেই পারতেন আমি ব্যস্ত ছিলাম, আমার অন্য কাজ ছিল, তা উনি বলেননি। উনি কি বলছেন আপনারা শুনুন। আমার প্রশ্ন, গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। উনি বহুবার, অম্বিকানন্দ মহারাজ উনি বহুবার বলেছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে যে উনি এই শিক্ষা পাননি, উনি সব ধর্মকে সমান চোখে দেখেন, উনি কোনো ভাগাভাগি করেন না। কিন্তু এটা বলার আগে উনি বলেছেন আল্লাহর কসম আমি সমস্ত ধর্মকে সমান চোখে দেখি, আমি আল্লাহর কসম আমি কোনো ভাগাভাগি করি না। কিন্তু আল্লাহর কসম উনি ভাগাভাগি না করলেও উনি গীতা পাঠকে, আল্লাহর কসম উনি গীতা পাঠকে বিজেপি বানিয়ে দিলেন, বিজেপির অনুষ্ঠান বানিয়ে দিলেন অম্বিকানন্দ মহারাজ। প্রথম কথা হচ্ছে স্বর্ণালী, দেখুন আল্লাহর কসম খেয়ে গীতা পাঠের সমালোচনা কীরকম হতে পারে সেটা তো সহজেই অনুমেয়। আমি একটু অন্যভাবে ভাবি বিষয়টাকে। প্রথম কথা, আপনারা সাংবাদিকরা দুষ্টু লোক, এবং আপনাদের যিনি প্রতিনিধি মাননীয়াকে এই প্রশ্ন করেছেন তিনি আরও দুষ্টু লোক। এই ধরনের প্রশ্ন ওনাকে করা যায় না। যাই হোক, আপনারা করেছেন। কিন্তু আমি কিন্তু মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার কথাবার্তার যে থ্রোয়িং, মানে আমরা যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরাচরিত দেখে অভ্যস্ত, সেই বডি ল্যাঙ্গুয়েজ বা সেই কথা থ্রোয়িং থেকে কিন্তু উনি অনেকটা নমনীয় এবং অনেক মিষ্টি, তথাকথিতভাবে মিষ্টি ভাষায় উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, একটা গীতা পাঠের অনুষ্ঠানকে নিয়ে বলতে গিয়ে উনি ওনার স্বর্গীয় পিতামাতাকে টেনে আনলেন, উনি ওনার শিক্ষক শিক্ষিকাদেরকে টেনে আনলেন। তো আল্লাহর কসম খেয়ে গীতার সমালোচনা ঠিক যেরকম হওয়া উচিত উনি সেরকমই করেছেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর যদি আপনি বিগত কয়েক দশকের, মানে 1 দশকের, 15 বছরের সরকার প্রায়, তো 1 দশকের যদি আপনি ওনার জীবনচর্যা দেখেন, তাতে রেড রোডে হিজাব বোরখা পরে নামাজ পড়তে যাওয়ার প্রতি ওনার যে ভালোবাসা। নিন্দুকেরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক হিস্ট্রিতে MA করেছেন। এখন জানি না, এটা নিন্দুকেরা বলছে।
তো স্বাভাবিকভাবেই এই যে হিজাব পরে সব কিছুকে একটা খিচুড়ি করে গুলিয়ে দেওয়া, যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, যারা বলছে যে যারা মূর্তি পূজা করে তারা কাফের, তারা মুশরিক, সেই ধর্মের অনুসারীদের মতো হিজাব পরে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন কার? মা দুর্গার মূর্তির। এই যে পরস্পর স্ববিরোধিতা, এই স্ববিরোধিতাগুলো যারা সাংবাদিকরা, আপনারা দুষ্টু লোক, তারা আপনারা দেখিয়ে দিচ্ছেন। এবং এই দুষ্টু লোকেদের, এই সাংবাদিকদের কারণে ওনার যে এই যে মুখ আর মুখোশ, এই মুখ আর মুখোশটা খসে পড়ছে বাংলার মানুষের সামনে। এবং এই মুখ আর মুখোশ খসে পড়তে গিয়ে ছোট্ট করে একটা নিবেদন মাননীয়াকে, গীতা পাঠটা না হয় বিজেপির প্রোগ্রাম উনি বললেন, আমি এইখান থেকে ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি জানি না উনি এই কথা শুনবেন কিনা। উনি একটা ব্রিগেডের ময়দানে উনি একটা নিজস্ব সমস্ত দলমত নির্বিশেষে একটা গীতা পাঠ বা চণ্ডী পাঠের একটা আসর বসান। আমি জানি উনি পারবেন না, উনি একটা বসান, বসিয়ে উনি সমস্ত সাধু সন্তদেরকে ডাকুন, সবাইকে আহ্বান করুন। আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না। ওনার বাড়িতে তো ঘটা করে কালী পুজো হয়, বহু বছর ধরে কালী পুজো হয়। কালী পূজা করা যার বাড়িতে, যিনি কথায় কথায় রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলা বলছেন, সেই রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলাতে যখন সাধু সন্তেরা লক্ষাধিক মানুষ যখন সনাতন ধর্মের জয়গাথাকে তুলে ধরছে, গীতা তো কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির পৈতৃক সম্পত্তি নয়। আজকে আদালতে দাঁড়িয়ে যখন সাক্ষ্য দিতে যেতে হয় মানুষকে, সে যে কোনো ধর্মের, যে কোনো মতবাদের, যে কোনো ক্ষেত্রের মানুষ হোক না কেন, সে গীতায় হাত রেখে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি কোথাও ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন ব্যবস্থা, তারা যে শ্রীমদ্ ভাগবত গীতাকে ধর্মের গ্রন্থ হিসেবে মান্যতা দিয়েছেন, শ্রদ্ধার আসনে বসিয়েছেন, তাকেও কোথাও বিজেপি করে দিলেন না? তো এই যে রাজনীতি, এই যে গুলিয়ে দেওয়া, দিলেন উনি, যদি এটা নতুন কিছু নয়, এর আগে তিনি মানে কুম্ভকে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, এগুলোই এক্সপেক্টেড। যিনি মঞ্চে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছি ইনশাআল্লাহ সবাইকে ভালো রাখো, এটা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট হয়ে থাকে, ওনার মুখ থেকে কোনোদিন তো একটা সঠিক চণ্ডীপাঠ আমরা শুনতে পাইনি, কোনোদিন একটা সঠিক শুনতে পাইনি। মতুয়া ধর্মগুরু পরম পূজনীয় গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন রঘুচাঁদ গরুচাঁদ। কত বড় লজ্জার বিষয়, কত বড় নিন্দার বিষয়। একটা ক্ষমা আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস, যত স্লিপ অফ টাং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় হিন্দু ধর্ম নিয়ে, সরস্বতীর মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভুল, তিনি নাকি আবার আচ্ছা করকে কান পকড়কে উনি বোঝাতে চাইছেন। এক সেকেন্ড অমিক্রান্ত, উনি বলছেন যে এই গীতা পাঠের এই যে ইম্পার্শিয়াল একটা অনুষ্ঠান হলে যেতেন এটি পার্শিয়াল হয়ে গেছে। আপনি বলছেন উনি, আপনি ওপেন চ্যালেঞ্জ করছেন যে আপনি নিজে চণ্ডী পাঠের গীতা পাঠের আসর বসান না, ব্রিগেড ময়দানে গীতা পাঠ চণ্ডী পাঠের আসর বসান না, একটা সেটা পারবেন না। কারণ ওনার যে দুধেল গাই, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, সেই লাথির ভয়ে উনি কোনোদিন এটা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আর সেই জন্যই আজকে হুমায়ুন কবিরের মতো একটা সাম্প্রদায়িক লোক, তাকে তিনি বহিষ্কার করাচ্ছেন তার দল থেকে। কাকে দিয়ে? দাওয়াতে ইসলামের জনক ববি হাকিমকে দিয়ে। যে ববি হাকিম বলছে কলকাতা মিনি পাকিস্তান, তাকে দিয়ে উনি বহিষ্কার করাচ্ছেন। যে ববি হাকিম বলছেন যে ইনশাআল্লাহ একদিন সবাই বাংলার মানুষ সংখ্যা গরিষ্ঠ হবে উর্দু ভাষাভাষী, সেই ববি হাকিমকে দিয়ে ওনার এই যে গুলিয়ে ফেলার রাজনীতি, একে ধিক্কার, একে নিন্দা। এবং ওনার যদি সৎ সাহস থাকে উনি একটা গীতা পাঠ চণ্ডী পাঠের সনাতন ধর্মের কোন একটা কার্যক্রম, আপনি মহারাজ বারবার গীতা পাঠের সঙ্গে চণ্ডী পাঠও বলছেন, তাই সজল ঘোষের কাছে আসার আগে আমি এই ক্লিপিংসটা না দেখিয়ে পারছি না, বহুবার দেখিয়েছি, কিন্তু নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি যে শিক্ষা পেয়েছেন, যে শিক্ষায় বড় হয়েছেন, যে শিক্ষা থেকে তার ধর্মাচরণ শিখিয়েছে, সেই শিক্ষা থেকে তিনি তো তার শিক্ষাটাকে রাজনৈতিক কর্মসূচি তিনি আসতে চান না। এখান থেকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে গীতা পাঠের আসর করে দেখান, চণ্ডী পাঠের আসর করে দেখান। আমি একটা ছোট্ট ক্লিপিংস চালাবো, তারপর আসছি সজল ঘোষের কাছে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী। ওটা আসছি।
মধু বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী চণ্ড মুন্ড বোধে দেবী কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা নমস্তুতে মধুকৈটব বিদ্রা মধুকৈটব বিদ্রা বিধাত্রী বড়দেব দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো। সোনালি আমি 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 সজলদার কাছে আসবো। হ্যাঁ, আমি একটু টাইম নেব। দেখুন এই যে চণ্ডীপাঠ, দেখুন আমরা তো যারা সাধু সন্তেরা বা যারা শক্তির উপাসক, বিশেষ করে আমি তো শক্তির উপাসক, এই চণ্ডীপাঠ শুনে না বিশ্বাস করুন এই স্টুডিওতে বসে, এই শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসেও আমার শরীর খারাপ করছে, শরীর অস্বস্তি হচ্ছে। বিশ্বাস করুন আপনারা এগুলো বারবার চালাবেন না, আমাদের সেরিব্রাল অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে, তখন তো বিপদে পড়ে যাব। মুশকিলটা হচ্ছে শরীরে মে রোমহর্যংশ যায়, বিপদে পড়ে যাব। মুশকিলটা হচ্ছে, আমি সজলদার কাছে আসবো। সজলদাও হাসছেন, ওদিকে আমি দেখতে পাচ্ছি অনলাইনে মানুষদা রয়েছেন, মানুষদাও হাসছেন। আমার আজকে সত্যি সত্যি একটা কথা বলতে ইচ্ছে করছে। আসলে আমরা বোধহয় এইভাবে হেসে হালকা করে এই বিষয়গুলোকে হজম করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। বিশ্বাস করুন আজকে যতবার আমি এগুলো চালাই না, আমার আর হাসি পায় না, আমার রাগ হয়। আমার মনে হয় কি আপনাকে এই সাহসটা কে দিল মাননীয়া? দিনের পর দিন অন স্টেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খুশি তাই বলার সাহসটা কে দিল? আমরা হাসি বলে, আমরা হালকা চলে নিই বলে। তাই আপনি অন্য অন্য ধর্মের ক্ষেত্রে সে সমস্ত অনুষ্ঠানে গিয়ে, মঞ্চে গিয়ে, রেড রোডে একদম সঠিক ভাষায়, সঠিক কথায়, তাদের ভাষায় কথা বলেন, আর যত কিছু আপনার হাসি পায় আর আপনার শিক্ষা মনে পড়ে এই আমাদের ধর্মের ক্ষেত্রে। আমি আমাদের বলছি কারণ আমি জানি না যে আপনি কোন আদর্শে চলেন, কারণ আপনার আদর্শ আপনাকে শিখিয়েছে যে গীতা পাঠ হচ্ছে বিজেপির, শ্রীরামকৃষ্ণ বিজেপির, শ্রীকৃষ্ণ বিজেপির, অর্জুন বিজেপির, রামায়ণ মহাভারত শ্রীরামচন্দ্র সব বিজেপির। আপনি কিসের? প্রশ্ন করলাম সজলদা। না, আমি বলছি স্বর্ণালী একটু আগে বলছিলে যে স্লিপ অফ টাং, যার প্রত্যেকবার মানে হিন্দু সব নিয়ে কোনো কথা বলতে গেলে, হিন্দু ওরিয়েন্টেড কোনো কথা বলতে গেলে, হ্যাঁ তার মুখে তো ভালো করে ব্লিচিং পাউডার ছড়ানো উচিত না, যে এই তো এত শ্যাওলা, যে এত স্লিপ হয়ে যাচ্ছে, সেই স্লিপিংটা বন্ধ হওয়া উচিত। গীতা বিজেপির, গিয়াসউদ্দিন কিন্তু ওনার। আপনি কতগুলো কথা বলে যে আল্লাহ কসম খেয়েছে বলে আপনি এত রাগ করছেন। আমি বলছি এটা আমি খুশি। মিথ্যে কথাটা অন্তত মাকালির দিব্যি কেটে, মাতারার দিব্যি কেটে বলেননি। উনি মুসলমানেরও নন, মুসলিমদের জন্য উনি কিচ্ছু করেননি। আপনি অম্বিকানন্দজি বলছেন যে আরেকটা পাল্টা গীতা পাঠ। আপনি কি চান? এত কষ্ট করে হুমায়ুনকে রাজি করিয়ে, বাবরি মসজিদের শিলান্যাস করিয়ে, রাম জন্মভূমির মতন মাথায় করে ইট এনে পুরো ব্যবস্থার উপরে জল ঢেলে দেবেন? এটা হয়? এটা তো কখনো হতে পারে না। আমি বলছি যে আপনারা বলছেন যে মহাভারত বিজেপি, নজরুল ইসলামকে দিয়ে লেখানোর পরে ওটা আপনার হলো না। শুনুন, আমি আপনাকে বলছি, উনি বলেছেন বাংলাকে যারা অসম্মান করে, বাংলাকে কেউ চাইলেও আর তার 14 পুরুষও আপনার থেকে বেশি অসম্মান করতে পারবে না যতটা অসম্মান আপনি 15 বছরে করেছেন। বাংলার চাকরি কোনো গুজরাটি খায়নি, বাংলার ছেলেদের রাস্তায় কেউ কোনো গুজরাটি করেনি, বাংলার ডাক্তার মেয়েটাকে চাকরিরত অবস্থায় রেপ কোনো গুজরাটি এসে করেনি, কোনো উড়িয়া এসে করেনি, কোনো মারাঠি এসে করেনি। আর কলেজের মেয়েটাকে ধর্ষণ কোনো বাংলার বাইরের মানুষ এসে করেনি, সব আপনার লোকেরা করেছে, সব আপনার লোকেরা করেছে। আমি আপনাদেরকে কতগুলো কথা বলছি যে উনি গীতা পাঠে যাননি, এই নিয়ে আপনাদের খুব জ্বালা হয়েছে। আমি বলছি খুব ভালো হয়েছে। না, আমাদের জ্বালা হয়নি। না, আমি বলছি শুনুন না, তাহলে আজকে আমি আবারও বলছি, তাহলে আজকে ওখানে আবার গঙ্গা জল স্প্রে করতে হতো, সাধু সন্তরা পালাতেন। শুনুন, আপনি হয় ঘোড়া হবেন, নয় আপনি গাধা হবেন, মাঝখানে কিছু হওয়ার চেষ্টা হলে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। আমি মানুষটার কাছে আসছি সরাসরি, আমি যা শেষ করে নি, উনি এই মাঝখানে চলার চেষ্টা করেছিলেন, মাঝখানে কিছুদিন উনি বুঝতে পেরেছেন তাতে কারোরই হচ্ছে না,
উনি ওই মাঝখানে মানুষ ধরে মাঝখানে আমি ফেলেছে। বলছি ওই যে মহাকাল মন্দির, তারপরে ওই জগন্নাথ আপনার কালচারাল জগন্নাথ সেন্টার। মন্দির, এটা মাঝখানে চলার চেষ্টা করেছিলেন। এখন বুঝেছেন যে উনি যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলেন যে আমি হিন্দুরা কোনো দিন মানবে না। সরাসরি মানুষদার কাছে আসছি। মানুষদা, কিছু বলার নেই, গত দুদিন ধরে অনেক আলোচনা হয়েছে, কথা হয়েছে, কিন্তু আজকে আমি স্তম্ভিত যখন আমি শুনতে পেয়েছি গীতা পাঠ নাকি বিজেপির কর্মসূচি। গীতা এরপরে বিজেপির হয়ে যাবে, গীতা পাঠ বিজেপির কর্মসূচি হয়ে গেছে। শ্রীরামচন্দ্র বিজেপির অনেক আগেই হয়ে গিয়েছিলেন, এবার বাকিও এক এক করে শ্রীকৃষ্ণ, অর্জুন, মহাভারত, রামায়ণ এগুলো আস্তে আস্তে বিজেপি নিয়ে নিচ্ছে প্রায়। কি বলবেন? যে সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে, সনাতন সংস্কৃতি সংসদ, আমি তার সংস্থাপক সদস্য এবং ট্রাস্টি মেম্বার। সেখানে 15 জন সদস্য আছে, 13 জন সন্ন্যাসী এবং আমি গৃহস্থ আছি। এখন প্রশ্ন হচ্ছে যে উনি একটু খোঁজ নিলেই তো পারতেন যে এরা কেউ প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত কিনা। ওনার তো আইবি ডিপার্টমেন্ট আছে। এখন সন্ন্যাসী যারা আছেন বা আমরা যারা আছি, কারো কারো ব্যক্তিগত স্তরে তাদের রাজনীতির সঙ্গে যোগাযোগ বা রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ থাকতেই পারে, যে না মানুষদের সঙ্গে সজলদার যোগাযোগ আছে। কিন্তু যে সংস্থা বা এরকম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নাম করছি না, যে সনাতন সংস্কৃতি সংসদের অন্তত 3 জন সন্ন্যাসী আছেন যাদের সঙ্গে তৃণমূলের এমএলএ এমপিদের দারুণ যোগাযোগ, তারা নিয়মিত তাদের আশ্রমে যান। তো সেইটা তদন্ত করলেই তো পেয়ে যেতেন যে একেবারে কত বড় একটা মিথ্যা ধারণার মধ্যে তিনি আছেন। এর মধ্যে কোনো রাজনীতির যোগাযোগ ছিল না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যখন ত্রিবেণীতে কুম্ভ মেলার শুরু করা হয়েছিল, সেটাও আমাদের হাত ধরেই হয়েছিল। সেখানে সব থেকে বেশি সহযোগিতা করেছিল তার দলের লোকেরা। তার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তৃণমূলের চেয়ারম্যান, তিনি অনুমতি দিয়েছিলেন যে এখানে কুম্ভ মেলা করা যাবে। তাহলে তিনি কি জেনে শুনে দিয়েছিলেন যে এখানে বিজেপি কুম্ভ মেলার আয়োজন করছে এবং সেটা পারমিশন দিচ্ছে? সুতরাং এই মিথ্যের পর্বে না ঢোকাই ভালো। তৃতীয় হচ্ছে বাঙালি অস্মিতা। আমি তো বলবো বাঙালি অস্মিতার গালে কষিয়ে থাপ্পড় মেরেছে রাজস্থান। গত 7ই নভেম্বর আমি রাজস্থানে গিয়েছিলাম। শুনলে বাঙালিরা আশ্চর্য হবে, সেখানে বন্দে মাতরম গিয়েছে একসঙ্গে 1,25,00,000 মানুষ রাজস্থানের শিক্ষা দপ্তরের উদ্যোগে। 7ই নভেম্বর সোয়াই মান সিং স্টেডিয়ামে 30,000 ছাত্রছাত্রী ছিল এবং গোটা রাজস্থানের সমস্ত কলেজকে অর্ডার দেওয়া হয়েছিল যে ওই একই সময়ে তারা যেন বন্দে মাতরম গান করেন। তো এই যারা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলেন, বাঙালির স্বাভিমান নিয়ে কথা বলেন, আমি তো বলবো রাজস্থানকে দেখে শিখুন। তারা যদি 1,25,00,000 ছাত্রছাত্রী সেখানে এই বন্দে মাতরমের এগুলো বলা মানে হচ্ছে মানুষদের অরণ্যের রোদন। সময় একদম শেষে, আমি এখানেই শেষ করব। যিনি অনেকটা রাস্তা হেঁটে এসে নিজের ঘেমো উত্তরীয় বিদ্যাসাগরের মূর্তির গলায় পরিয়ে দিতে পারেন, পরিয়ে দিয়ে তিনি বাঙালি অস্মিতার কথা বলেন, যিনি রবীন্দ্রনাথের লাইন চেঞ্জ করে বাঙালি অস্মিতার কথা বলেন, যিনি এই এত বছর বাদে, যিনি যখন উৎসব চলছে বন্দে মাতরম নিয়ে, তিনি বঙ্কিমচন্দ্রের মূর্তিতে সম্মানটুকু পর্যন্ত জানাতে দেননি তার সরকার, তার প্রশাসন, তিনি বাঙালি অস্মিতার কথা বলছেন। তার থেকে শিখতে হবে না আমাদের যে গীতা পাঠ কাদের, গীতা পাঠ করা উচিত না উচিত নয়, তার থেকে শিখতে হবে না, এটুকু আমি বলতে পারি। প্রশ্নের উত্তরগুলোর অপেক্ষায় থাকলাম মাননীয়া। সময় শেষ, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH